আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 11 নম্বর অধ্যায় অর্থাৎ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ করি এই অধ্যায়ে সবাইকে স্বাগতম। তো আজকে এই অধ্যায়ের উপর প্রথম পর্ব। তো আমরা পূর্বের ভিডিওতে তোমাদের ষষ্ঠ সপ্তম অর্থাৎ দৈর্ঘ্যমাপী বীজগাণিতিক রাশির জগৎ, সরল সমীকরণ, তারপর জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়ের সকল ভিডিও আমি তোমাদের প্লেলিস্ট তৈরি করেছি। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে সব অধ্যায়ের সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়টির নাম হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। তো প্রথমে আমি তোমাদের এই অধ্যায়ের পর কিছু বেসিক ধারণা দিয়ে দিই, তারপর তোমাদের এই লাইন বাই লাইন পড়ে দিব। তো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়ে যে তথ্য কি, তথ্য বলতে কি বুঝি, তো সেটি আগে তোমাদের বুঝতে হবে। তারপর উপাত্ত কি, অর্থাৎ তথ্য উপাত্ত কি। তো তথ্য এর ইংলিশ হচ্ছে ইনফরমেশন। তো তথ্য হচ্ছে পরিসংখ্যানীয় অনুসন্ধান সম্পাদনের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে যে সকল গণবাচক বা সংখ্যাবাচক রাশি সংগ্রহ করা হয় তাকে তথ্য বলে। তো এটি হচ্ছে তথ্য। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তারপর উপাত্ত, উপাত্ত এর ইংলিশ হচ্ছে ডাটা। তো এখানে বলছে সংখ্যা দ্বারা প্রকাশিত ও উপস্থাপিত তথ্যসমূহকে উপাত্ত বলে। অর্থাৎ কি বলছে, যে সংখ্যা দ্বারা প্রকাশিত ও উপস্থাপিত তথ্যসমূহকে উপাত্ত বলে। অনুসন্ধানী উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল, যেমন যে পরীক্ষার প্রাপ্ত নম্বর, বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি হতে পারে, এগুলো উপাত্ত। তো উদাহরণস্বরূপ একটি উদাহরণ দিয়েছে যে আমার বয়স 11 বছর। তো এই যে 11 যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে উপাত্ত বা ডেটা, এটি একটি তথ্য। কিন্তু 11 সংখ্যাটি হলো উপাত্ত। অনুরূপভাবে উচ্চতা 140 সেন্টিমিটার একটি তথ্য, কিন্তু 140 সংখ্যাটি হলো উপাত্ত। অর্থাৎ এই যে এখানে 140 বলতে এই যে উচ্চতাকে বোঝানো, কিন্তু এই যে 140 একটি হলো উপাত্ত বা ডেটা। আইউপি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তো তারপর এখানে যে বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত, তো সেগুলো তোমাদের জানতে হবে। তো বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত বলতে কি বুঝি, আমি তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি যে উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজানো না থাকলে, অর্থাৎ এলোমেলো অবস্থায় থাকলে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন 5 জন ছাত্রের ওজন যথাক্রমে 40, 47, 42, 48, 45 কেজি, এটি একটি অবিন্যস্ত উপাত্ত। অর্থাৎ এই যে এখানে 40 পরে এই 47 দিচ্ছে, 40 পরে যদি আমরা এভাবে 40 তারপর 42 এইভাবে হতো বিন্যস্ত উপাত্ত। কিন্তু এগুলো এই যে 40-এর পরে 47, তারপর 47 পরে আবার 42, তারপর 48, তারপর 48-এর পরে এই যে 45, এই যে এলোমেলো ভাবে লেখা হয়েছে, এটাকেই বলে অবিন্যস্ত উপাত্ত। আই তোমরা বুঝতে পেরেছো যে অবিন্যস্ত উপাত্ত কি। তারপর এই যে বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত বলতে বোঝানো হয়েছে উপাত্ত সমূহ মানের ক্রম, ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম, ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম অনুসারে সাজানো থাকলে প্রদত্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন তোমাদের বিদ্যালয়ে অ্যাসেম্বলি করানোর সময় তোমাদের উচ্চতার ক্রম অনুসারে সারিতে দাঁড় করানো হলে উচ্চতার মানগুলো হবে এটি বিন্যস্ত উপাত্ত। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, বিন্যস্ত উপাত্ত বলতে বোঝানো হয়েছে যে তোমাদের যে স্কুলে অ্যাসেম্বলি অর্থাৎ পিটি আমরা যাকে বলি, তো সেটি তোমরা প্রথমে খাড়া দাঁড়াও, ছোটো যারা আছে তাদেরকে সামনে দাও এবং বড় যারা আছে অর্থাৎ একটু লম্বা তাদেরকে পিছনে দাও। অর্থাৎ এইভাবে যে ছোটো থেকে বড় তোমরা অ্যাসেম্বলিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছো, সেটিকেই বিন্যস্ত উপাত্ত বলে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের জানতে হবে টেলি চিহ্ন কি। টেলি চিহ্ন হচ্ছে একক সংখ্যা পদ্ধতিতে টেলি চিহ্নগুলো সংজ্ঞায়িত করা হয়। একটি গণনা জন্য ব্যবহৃত একটি সংখ্যা পদ্ধতি। প্রতিটি টেলি চিহ্ন একটি উপাত্ত নির্দেশ করে। টেলি চিহ্ন লেখার সাধারণ উপায়
হলো একটি উলম্ব রেখা, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে টেলিচিহ্নের একটি রেখা। তবে উপস্থাপনার সুবিধার্থে একটি গ্রুপ বা 5টি রেখার সেট আকারে লেখা হয়। প্রথম 4টি রেখা উলম্বভাবে আঁকা হয় এবং পঞ্চম রেখাটি পূর্ববর্তী 4টি উলম্ব রেখার উপর তির্যকভাবে থাকে। যেমন 5 সংখ্যাটির টেলিচিহ্ন হলো এই যে এইভাবে, আবার 8 সংখ্যাটির টেলিচিহ্ন হলো এইভাবে। তো আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি যে টেলিচিহ্ন যদি আমরা যদি 2 লিখি তাহলে টেলিচিহ্ন হবে এইভাবে দুটো টান। যদি টেলিচিহ্ন বলে 4 তাহলে আমরা এইভাবে 1টি 2টি 3টি 4টি দিব। কিন্তু যদি টেলিচিহ্ন 5 হয় তাহলে আমরা 1 2 3 4 আর তারপর 5-এর পরে এইভাবে একটি টান দিতে হবে, অথবা তোমরা চাইলে এইভাবেও দিতে পারো, অর্থাৎ এখান থেকে এখানে দিতে পারো। তো এইভাবে আমরা 5 লিখবো। আর যদি বলে এইভাবে 9 তাহলে আমরা কি লিখবো, এইভাবে 1 2 3 4 5 এভাবে। তারপর যেহেতু এখানে 5 তারপর 6 7 8 9, অর্থাৎ এইভাবে আমরা লিখবো, মানে 5-এর পর আবার 6 7 8 9 এইভাবে ধরতে হবে। আর তোমরা বুঝতে পেরেছো যে টেলিচিহ্ন কি। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের আরো কিছু তথ্য তোমাদের দেখিয়ে দিব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তথ্যপত্র 1 নম্বরে আছে গণসংখ্যা, অর্থাৎ আমরা যেই ম্যাথগুলো করবো সে আমরা দেখে নেব যে গণসংখ্যা আছে। তারপর এই গণসংখ্যার আরেক নাম হচ্ছে, অর্থাৎ এর সমার্থক শব্দ হচ্ছে গঠন সংখ্যা, যাকে আমরা ইংরেজিতে এফআই বলি। তো এগুলো তোমাদের জানতে হবে। তারপরে যে 2 নম্বরে দেওয়া আছে শ্রেণীর মধ্যমান, তো এটির শ্রেণীর মধ্যমানের আরেক নাম হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, যাকে আমরা এক্সআই বলি। তারপরে যে 3 নম্বরে আছে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ মান, ঊর্ধ্বতন, ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বমান, তারপরে উচ্চমান, তারপর উচ্চ সীমা ইত্যাদি। তো এগুলো সবই হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ সর্বোচ্চ মান যে কথা। তারপর এই যে 3 নম্বরে দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ মান, ঊর্ধ্বতন, ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বমান, উচ্চমান, উচ্চ সীমা ইত্যাদি। অর্থাৎ যে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা যেটি, সর্বোচ্চ মান সেটি, অর্থাৎ এগুলো হচ্ছে সমার্থক শব্দ, এটি হচ্ছে সমার্থক শব্দগুলো। আর উচ্চমান যে কথা, ঊর্ধ্বতন একই কথা, ঊর্ধ্বক্রম একই কথা, তারপর ঊর্ধ্বমান, উচ্চমান, উচ্চ সীমা এগুলো সবই সমার্থক শব্দ। তারপর এই যে 4 নম্বরে দেওয়া আছে যে নিম্ন সীমা, সর্বনিম্ন মান, সর্বনিম্ন সংখ্যা, অর্ধক্রম, নিম্ন সীমা। অর্থাৎ এই নিম্ন সীমা বলতে যে বুঝি সর্বনিম্ন মান একই কথা, তারপর এই যে সর্বনিম্ন সংখ্যা একই কথা, তারপর অর্ধক্রম, নিম্ন সীমা এগুলো হচ্ছে সমার্থক শব্দ। তারপর এই যে 5 নম্বরে আছে টেলি চিহ্ন বা টেলি সংখ্যা। তোমরা টেলি চিহ্ন বা টেলি সংখ্যা একই কথা, এই যে এগুলো হচ্ছে টেলি চিহ্ন বা টেলি সংখ্যা। তারপর 6 নম্বর হচ্ছে সামেশন এন, সামেশন মোট, যোগফল অথবা সমষ্টি অথবা এন। অর্থাৎ সামেশন বলতে এন বুঝি, তারপর মোট বলতে এন, তারপরে যে যোগফল বলতে এন, সমষ্টি বলতে এই এন কে বোঝানো হয়েছে। তারপর এই যে 7 নম্বরে আছে যে উপাত্ত, সংখ্যা, মান, উপাদান অর্থাৎ এলিমেন্ট। উপাত্ত বলতে সংখ্যা বোঝায়, আবার সংখ্যা বলতে মানও বোঝায়, তারপর মান বলতে উপাদান, আর উপাদান বলতে এলিমেন্ট বোঝানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আগে তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের মূল বইয়ে নিয়ে যাচ্ছি। তো এখানে কি বলেছে আমরা আমাদের বইয়ে আমরা একটু লক্ষ্য করি যে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার করে থাকি। বর্তমান যুগকে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। তথ্য প্রযুক্তির যুগে বাস করে তথ্য জানা, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এবং এর প্রায়োগিক দক্ষতা অর্জন আমাদের সকলের জন্য অপরিহার্য। তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলে একাধিক ব্যাখ্যা থাকার সম্ভাবনা যাচাই এবং একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর দক্ষতা অর্জন করা গুরুত্বপূর্ণ। আইব তোমরা বুঝতে পেরেছো। তারপর লেখা আছে তথ্য উপাত্ত, অর্থাৎ আমরা পূর্বেই দেখেছি যে তথ্য মানে হচ্ছে ইনফরমেশন আর উপাত্ত মানে হচ্ছে ডেটা। গত ছুটিতে আমরা কে কোথায় বেড়াতে গিয়েছিলাম চলো তা সংক্ষিপ্ত বর্ণনা ও ছবি এঁকে প্রকাশ করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা কিছু নির্দিষ্ট প্রশ্নের উত্তর ভাবতে পারি। যেমন এই যে 1 নম্বর প্রশ্ন ভাবতে পারি যে সাথে সাথে
সাথে কে কে ছিল। তারপর যে 2 নম্বর প্রশ্ন হতে পারে যে কি কি যানবাহন ব্যবহার করেছি। 3 নম্বর প্রশ্ন হতে পারে বাড়ি বা বাসা থেকে ওই স্থানের দূরত্ব আনুমানিক কত কিলোমিটার। তারপরে প্রশ্ন হতে পারে যে কতদিন ছিলাম। তারপরে প্রশ্ন হতে পারে কি কি বিশেষ বস্তু বা দর্শনীয় স্থান পর্যবেক্ষণ করেছি। তো তারপরে প্রশ্ন ছিল কেমন খাবার দাবার খেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর এখানে কি বলেছে যে আমরা প্রত্যেক যে উত্তরগুলো বর্ণনা বা ছবির মাধ্যমে প্রকাশ করলাম এগুলো হলো উপাত্ত। এবার প্রত্যেকের দেওয়া উত্তরগুলোকে প্রক্রিয়াকরণের জন্য আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজে দেখতে পারি। যেমন কতজনের সাথে বাবা মা ছিল, আমরা বাসে কতজন গিয়েছি, খাবার দাবারের মধ্যে কতজন ভাত মাছ পছন্দ করি। এভাবে প্রশ্ন করে সকলের মতামতকে সুন্দর করে সাজিয়ে আমরা যেই উপাত্তগুলো পাবো সেগুলির তথ্য, অর্থাৎ উপাত্তকে প্রক্রিয়াকরণ করেই তথ্য পেয়ে থাকি। শিক্ষিতরা, তোমরা তথ্য এবং উপাত্তকে বুঝতে পেরেছো। আমি তোমাদের পূর্বেই ফার্স্টেই যে তথ্য উপাত্ত কি বুঝিয়ে দিচ্ছি। তো তারপর এখানে দেওয়া আছে বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত। তো বিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি? তো আমি সংক্ষেপে আবারও বলে দিচ্ছি যে বিন্যস্ত হচ্ছে এটা যে ছোট থেকে বড়, অর্থাৎ তোমরা যেই অ্যাসেম্বলি করো শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ তোমাদের নিজ বিদ্যালয় অ্যাসেম্বলি ছোট থেকে তারপর বড়, অর্থাৎ ছোট থেকে বড় এইভাবে দাঁড়িয়ে থাকে। তো এটি হচ্ছে বিন্যস্ত। আর অবিন্যস্ত হচ্ছে যে এলোমেলো ভাবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এখানে 45, তারপর 50, তারপর 42, তারপর 43, এইভাবে আর কি এলোমেলো থাকবে অবিন্যস্ত উপাত্তগুলো। তো এখন এখানে কি বলেছে, তোমাদের শ্রেণীতে 40 জন শিক্ষার্থী আছে। তোমরা ক ও খ নামে দুটি দলে ভাগ হয়ে নিজেদের ওজন কেজি পরিমাপ করে খাতায় লিখো। ধরা যাক ক দলের সদস্যদের ওজন কেজি নিম্নরূপ। অর্থাৎ এই যে ক দলের ওজনের যেই কেজি সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে যে 45, তারপর 50, 42, 43, 56, তারপর 40, 46, 51, তারপর 55, 57, 44, 45, 50, 54, 53, 42, 46, 47, 52, 49, এগুলো হচ্ছে ক দলের সদস্যদের ওজনের কেজি নিম্নরূপ। তো তারপর এখানে কি বলেছে যে আমাদের লেখা উপাত্তগুলো এলোমেলো অবস্থায় আছে, এগুলো কোন ধরনের উপাত্ত? নিশ্চয়ই এগুলো অবিন্যস্ত উপাত্ত, অর্থাৎ এগুলো কি এলোমেলোভাবে দেওয়া আছে, তাই এগুলো নিশ্চয়ই হবে অবিন্যস্ত উপাত্ত। তারপর এনে বলছে যে চলো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। ঊর্ধ্বক্রম বলতে বোঝানো হয়েছে যে ছোট থেকে বড়, অর্থাৎ ছোট থেকে বড় সাজানো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো এই যে দিছে প্রথমে 40, তারপর 42, তারপর এই যে 42 দুইবার আছে, 43, 44, এইভাবে যে ছোট থেকে বড় সাজাতে হবে। তারপর যে 45, 45 এখানে দুইবার আছে, 46, 47, 49, 50, 51 দুইবার আছে, 51, 52, 53, 54, 55, 56, 57 বিন্যস্ত উপাত্ত। তো এইভাবে আমরা ছোট থেকে বড় সাজাবো। আর যদি একটি সংখ্যা দুইবার থাকে তো তাহলে সেটিকে আমরা দুইবার লিখব। তো আই হোপ শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো তারপর কি বলা আছে, এখানে একটি একক কাজ দেখতে পাচ্ছি। তো একক কাজে কি বলা আছে, ক দল থেকে প্রাপ্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। অর্থাৎ ঊর্ধ্বক্রম কি? ঊর্ধ্বক্রম হচ্ছে যে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তো এখানে কি বলেছে যে অর্ধক্রম, অর্ধক্রম অর্থাৎ আমরা বড় থেকে ছোট সাজাবো। তো সেক্ষেত্রে আমি এখন তোমাদের এই এক কাজটির সমাধান দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমরা এখানে এই সমাধানটি লিখে নিছি। তো এইভাবে লিখবো আমরা, ক দলের সদস্যদের ওজনের উপাত্তগুলোর অর্ধক্রম অনুসারে বিন্যস্ত করা হলো। অর্ধক্রম অর্থাৎ কি বলেছি, বড় থেকে ছোট। তাহলে এই যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলোর বড় থেকে আমরা ছোট সাজাবো। কোনগুলোর আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে উপাত্তগুলো দিয়েছে এগুলোকে আমরা
বড় থেকে ছোট সাজাবো। তাহলে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে আমরা প্রথমে পাবো বড় সংখ্যাটি 57, তারপরে এইভাবে ছোট হয়ে আসবে 56, তারপরে যে 55, তারপর 54, তারপর 53, 52, 51, 50 দুইবার আছে, তাহলে আমরা দুইবার লিখব। যদি কোনো সংখ্যা দুইবার থাকে তোমরা বলবে না যে একবার লিখবো, তোমরা জয়বার থাকবে ওইবারই লিখবো, অর্থাৎ দুইবার থাকলে দুইবার, তিনবার থাকলে তিনবারই লিখবে। তারপর 49, 47, তারপর 46, এখানে দুইবার আছে, 45 দুইবার আছে, 44, 43, 42, 40। তো এই হচ্ছে তোমাদের অর্ধক্রম অনুসারে বিন্যস্তপত্র করা হলো। তাই তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা তারপর কি বলেছে যে জন্ম মাসের টেলি, একটি কাগজের মাধ্যমে উপাত্ত সংগ্রহ, বিন্যস্তকরণ এবং স্তম্ভ লেখ। অঙ্কন প্রক্রিয়াটি উপস্থাপন করা হলো। আমাদের জন্ম মাস খুঁজে বের করার জন্য নিচের ছকটি পূরণ করে, অর্থাৎ এই যে এখানে একটি ছক দেখতে পাচ্ছি, তো এই ছকে আমাদের যে জন্ম মাস সেই জন্ম মাস খুঁজে বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমি এখন তোমাদের এই ছকটির সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এভাবে লিখবো যে আমাদের জন্ম মাস খুঁজে বের করার জন্য ছকটি পূরণ করা হলো। তো আমরা এখানে লিখবো যে মাস, এখানে টেলি চিহ্ন, আর এখানে টেলির মোট সংখ্যা। টেলি চিহ্ন বলতে আমরা এই চিহ্নগুলোকে বুঝি, আর টেলির সংখ্যা দেব। তো প্রথমে আমরা যে প্রথম মাস হচ্ছে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে মাস হচ্ছে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তারপর এই যে নভেম্বর, তারপর ডিসেম্বর। তো এগুলো আমরা টেলি চিহ্ন সেগুলো এখানে লিখবো। তো প্রিয় শিক্ষার্থীরা এই টেলি চিহ্ন তোমরা কীভাবে দেবে, যে এখানে বলছে যে আমাদের জন্ম মাস খুঁজে বের করার জন্য ছকটি পূরণ করো। তো মনে করো তোমার জন্ম হয়েছিল জানুয়ারি মাসে, তাহলে এই জানুয়ারি একটি এইভাবে দাগ দিবে। তারপর মনে করো তোমার অন্য বন্ধুর জন্ম হয়েছে ফেব্রুয়ারি মাসে, তাহলে এই ফেব্রুয়ারি একটি টান দিবে। তারপরে যে অন্য বন্ধুর মনে করো মার্চে জন্ম হয়েছে, তাহলে সে এই মার্চের কলামে টান দিবে। অর্থাৎ এভাবে তোমাদের যেই শ্রেণী যেই তোমাদের, তো এইভাবে তোমাদের ক্লাসে যে যতজন শিক্ষার্থী সব শিক্ষার্থী এইভাবে যে কোন মাসে তাদের জন্ম সেখানে একটি দাগ দিব। তো এইভাবে যদি দাগ দেয় তাহলে তোমরা তারপর শেষে দেখতে পাবে যে তোমাদের অর্থাৎ ক্লাসে জানুয়ারি মাসে তোমাদের পাঁচজন শিক্ষার্থী যে জন্ম নিয়েছে জানুয়ারি মাসে, তাহলে এখানে এই টেলি চিহ্ন 5 দিব এইভাবে, তারপর এইভাবে দিব। তারপর এই যে ফেব্রুয়ারি মাস, তাহলে যে ফেব্রুয়ারি মাসে মনে করো তোমাদের এই যে 3 জন শিক্ষার্থী জন্মগ্রহণ করেছে। তারপরে যে মার্চ মাসে আবার 2 জন শিক্ষার্থী জন্মগ্রহণ করেছে, এপ্রিল মাসে তারপর আবার 4 জন শিক্ষার্থী জন্মগ্রহণ করেছে। তো এইভাবে যার মানে যেই জন্ম মাস সেটিকে দাগ দিলে আমরা সব যে শিক্ষার্থী সেগুলো একটি মোট তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে যে যার জন্ম মাস কোন মাস সেটা এখানে একটি টান দিবে। তো এইভাবে যদি আমরা তারপরে যে মার্চ মাসে 2 জন, এপ্রিল মাসে 4 জন, মে মাসে 2 জন, জুন মাসে 5 জন, জুলাই মাসে 1 জন, আগস্ট মাসে 4 জন, সেপ্টেম্বর মাসে 2 জন, অক্টোবর মাসে 1 জন, তারপর এই যে নভেম্বর মাসে 2 জন, ডিসেম্বর মাসে 1 জন। তো এই যে এইভাবে আমরা দাগগুলো দেব। তারপর এই যে টেলি চিহ্ন এখানে কয়টি আছে, 5টি, অর্থাৎ আমরা জানি যে 1টি, 2টি, 3টি, 4টি, আর 5টি হলে এইভাবে একটি দাগ দেওয়া হয়, তাই এইটি হবে 5। আর এখানে আছে 3টি, আর এখানে আছে 2টি, এখানে আছে 4টি, এখানে আছে 2টি, এখানে আছে 5টি, তারপর এই যে এখানে আছে 1টি, এখানে আছে 4টি, এখানে আছে 2টি, এখানে আছে 1টি, আর এখানে আছে 2টি। তো এইভাবে আমরা এগুলো নির্ণয় করব। তারপর এই যে ডিসেম্বর মাসে আছে 1টি। তাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে ছকটি সেই ছকটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা তারপর এখানে এই যে ছকের সাইডে এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, আমরা একটু স্ক্রিনটিকে বড় করলে তোমরা বুঝতে পারবে। তো এই যে এখানে ক নাম্বার প্রশ্নে বলেছে প্রতিটি টেলি চিহ্ন কি নির্দেশ করে। তারপর ক নাম্বার প্রশ্নে বলেছে কোন মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী জন্ম নিয়েছে। তো তারপর এই যে গ নম্বর প্রশ্নে বলেছে কোন মাসে সবচেয়ে কম শিক্ষার্থী জন্ম নিয়েছে। তারপর ঘ নম্বর অপশনে বলেছে টেলি মোট সংখ্যা ও শিক্ষার্থীদের সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক আছে কি। তো এখন আমি তোমাদের এই প্রশ্নগুলোর সমাধানও দেখিয়ে দিচ্ছি।
তো প্রিয় শিক্ষার্থীরা ক নম্বর প্রশ্নটি ছিল এভাবে যে প্রতিটি টেলি চিহ্ন কি নির্দেশ করে? প্রতিটি টেলি চিহ্ন একজন শিক্ষার্থীকে নির্দেশ করে, অর্থাৎ এই যে টেলি চিহ্ন আমরা উপরে পেয়েছি এগুলো একজন শিক্ষার্থীকে নির্দেশ করে। তো প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্ন কি ছিল? কোন মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী জন্ম নিয়েছে? তো এর উত্তর হবে ছক থেকে পাই জানুয়ারি ও জুন মাসে সর্বাধিক 5 জন করে শিক্ষার্থী জন্ম নিয়েছে। সুতরাং জানুয়ারি ও জুন মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী জন্ম নিয়েছে। আমরা যদি এই যে সেই ছকটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই যে এখানে জানুয়ারি মাসে আমরা সবচেয়ে বেশি অর্থাৎ 5 পেয়েছি, আর এই যে জুন মাসে 5 পেয়েছি, অর্থাৎ এই জানুয়ারি এবং জুন মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী জন্মগ্রহণ করেছে। তো এটি আমরা লিখব। আই হোপ তোমরা 2 নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ। তারপর 1 নম্বর প্রশ্নে কি বলেছে? মোট কোন মাসে সবচেয়ে কম শিক্ষার্থী জন্মগ্রহণ নিয়েছে? তো এর উত্তর আমরা লিখব ছক থেকে পাই জুলাই, অক্টোবর ও ডিসেম্বর মাসে একজন করে শিক্ষার্থী জন্ম নিয়েছে। সুতরাং জুলাই, অক্টোবর ও ডিসেম্বর মাসে সবচেয়ে কম শিক্ষার্থী জন্ম নিয়েছে। তো এই যে আমরা যদি ছকটি লক্ষ্য করি তাহলে এই যে দেখতে পাবো এখানে যে এই যে জুলাই একজন, তারপর যে অক্টোবর মাসে একজন, আর এই যে ডিসেম্বর মাসে একজন, অর্থাৎ সবচেয়ে এই মাসগুলোতেই কম শিক্ষার্থী জন্মগ্রহণ নিয়েছে। তারপর গ নম্বর প্রশ্নটি ছিল টেলির মোট সংখ্যা ও শিক্ষার্থীদের সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক আছে কি? তো এর উত্তর লিখব আমরা হ্যাঁ, টেলির মোট সংখ্যা উক্ত মাসে যে সকল শিক্ষার্থী জন্ম নিয়েছে তাদের সংখ্যার সমান, অর্থাৎ যে টেলির মোট সংখ্যা শিক্ষার্থীদের সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক হচ্ছে যে সকল শিক্ষার্থী জন্ম নিয়েছে তাদের সংখ্যার সমান, সেটি আমরা লিখব। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা এই যে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছো, আর এই ছকটিও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, যেহেতু আজকে প্রথম পর্ব, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো তার পরবর্তী পর্বে আমরা টেলি মোট সংখ্যাকে গণসংখ্যা বলতে পারি, এখান থেকে শুরু করব। তো তোমরা যারা 2024 সালের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং নমুনা প্রশ্নের সমাধান পাওনি প্রতিটি বিষয়ের, তারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে একটি প্লেলিস্ট দেওয়া আছে তোমাদের ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা 2024 নামে। তো সেই প্লেলিস্টে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের যে বার্ষিক পরীক্ষা 2024-এর নমুনা প্রশ্ন এবং তার সমাধান সকল কিছু এই প্লেলিস্টে সাজানো আছে, তোমরা সেগুলো পেয়ে যাবে। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। কিছুদিনের ভিতরে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন প্রতিটি বিষয়ের উপর দেওয়া হবে আমাদের চ্যানেলে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা নেক্সট পর্ব এখান থেকে আলোচনা করব, এবং আমাদের পূর্বের অধ্যায়গুলো তোমাদের যদি সমস্যা থাকে সেগুলো দেখতে পারো, আমি সেই অধ্যায়গুলোর প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেগুলো কাজের সমস্যা সেগুলো তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।